উত্তরণের পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক ইতিহাস বই অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই স্বদেশ ও বিশ্ব নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ তোমরা জানো প্রথম অধ্যায়ের বিষয় হলো অতীতচারণ, রিমেম্বারিং দ্য পাস্ট। এই বিষয়টার উপর আলোকপাত করব। তবে এই অধ্যায়ের একটি বিশেষ উপঅধ্যায় খ, তার উপর আমরা আজকে আলোকপাত করব এবং আমাদের আলোচনার আজকে বিষয় অতীতের উত্তরাধিকার, ঔপনিবেশিক নির্মাণ ও দেশজ উপলব্ধি। এবার এসো যে এই যে কথাটা আমরা বললাম এর মানে কি। আসলে ইতিহাসকে বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং ইতিহাস অনেকটাই নির্ভর করে সেই দেখার ওপর, সেই দৃষ্টিকোণের ওপর। আমরা মূলত দ্বাদশ শ্রেণীতে ঔপনিবেশিক ভারত বা আরও সহজ করে বলতে গেলে আধুনিক ভারতের ইতিহাসকে পড়ব, তার সঙ্গে সঙ্গে বিশ্বের কিছু ইতিহাস। এই যে আধুনিক ভারতবর্ষের ইতিহাসকে ঔপনিবেশিক যুগে কিভাবে দেখা হয়েছিল, অর্থাৎ ইংরেজরা আমাদের ইতিহাস লেখার সময়, চর্চার সময় কোন দৃষ্টিকোণ থেকে তারা এটাকে বিচার করেছিলেন এবং তার পাশাপাশি ভারতীয়রাও সেই সময় কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বা অতীতকে উপলব্ধি করার চেষ্টা করেছেন, সেটাই মূলত এই উপঅধ্যায়ের বিষয়। তার আগে আমরা জেনে নিই যে আমরা ঠিক কি কি জানতে পারবো আমাদের এই পর্ব থেকে। প্রথমেই আমরা জানবো যে প্রাক ঔপনিবেশিক পর্বে অতীতের উত্তরাধিকার, এবং তারপরে জানবো ঔপনিবেশিক পর্বে অতীতের উত্তরাধিকার এবং অতীতের উত্তরাধিকার প্রসঙ্গে দেশজ উপলব্ধি। একটুখানি বুঝিয়ে দিই, অর্থাৎ প্রাক ঔপনিবেশিক পর্ব অর্থাৎ ব্রিটিশরা আসার আগে বা ইংরেজরা আসার আগে আমাদের ইতিহাসকে বা আমরা ইতিহাসকে কিভাবে দেখতাম, অর্থাৎ ইংরেজরা আসার আগে আমাদের যারা ইতিহাস নিয়ে আলোচনা বিভিন্ন সময়, সে প্রাচীন যুগ হোক, মধ্যযুগে সুলতানি যুগ বা মুঘল যুগে, ইতিহাসকে দেখার বা চর্চা করার দৃষ্টিকোণটা কি সেটা আমরা প্রথমে দেখব। তারপরে দেখব যেটা আমরা আগেও বলেছি যে ঔপনিবেশিক পর্বে অতীতের উত্তরাধিকার বা ইতিহাসের দৃষ্টিকোণ, এবং তারপরে আমরা দেখব যে দেশজ উপলব্ধি, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে অর্থাৎ আমাদের ঐতিহাসিকেরা কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখেছিলেন তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম যে পর্ব প্রাক ঔপনিবেশিক পর্ব, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। এসো প্রথমেই বলে রাখি যে আমাদের ভারতবর্ষে ঠিক গ্রিস বা রোমের মতো কিন্তু ইতিহাস চর্চা ছিল না, সেই ধারাটা ছিল না। এখানে মূলত ইতিহাস বলতে প্রাচীন যুগে বোঝানো হতো বিভিন্ন মহাকাব্য, যেমন রামায়ণ, মহাভারত, পুরাণ, ধর্মগ্রন্থ ইত্যাদি, আর তার সঙ্গে ছিল রাজকাহিনী। স্বভাবতই এখান থেকে আমরা সেই সময়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় সম্বন্ধে জানতে পারলেও তা কিন্তু সবসময় নির্ভরযোগ্য ছিল না, কারণ ইতিহাস অনেকটাই নির্ভর করে থাকে পাথুরে প্রমাণের ওপর, যৌক্তিক পরম্পরার ওপর। তাই সেই গ্রন্থগুলোকে, অর্থাৎ সেই মহাকাব্যগুলোকে বা পুরাণ বা এই জাতীয় ধর্মগ্রন্থকে আমরা পুরোপুরি কিন্তু ইতিহাস বলতে পারি না। আমাদের এই দেশে মূলত প্রাচীন ভারতে যে গ্রন্থটিকে মোটামুটিভাবে ঐতিহাসিক গ্রন্থ হিসেবে ধরা হয় সেটা হলো কল্হণের রাজতরঙ্গিনী। এখান থেকে আমরা মোটামুটি একটি বিধিবদ্ধ কালানুক্রমিক ইতিহাস খুঁজে পাই। আমরা যেটা আগেও বলেছি যে মহাকাব্য বা পুরাণাদি থেকে ইতিহাস আমরা ধারণা পাই বটে, কিন্তু সেটা ইতিহাসের বিকল্প ছিল না। তাই বলা যেতে পারে যে মোটামুটিভাবে আদি মধ্যযুগ থেকে প্রাচীন যুগের ঠিক পরের দিক থেকে আমাদের ইতিহাস চর্চার একটা ধারাবাহিক এবং একটা কালানুক্রমিক দিক আমরা খুঁজে পাই। এই আদি মধ্যযুগ অর্থাৎ সুলতানি সাম্রাজ্য, যেটাকে আমরা তুর্ক আফগান যুগ বলি, সেখানে কিন্তু একটা দরবারি ইতিহাস চর্চার ঘরানা তৈরি হলো। শাসকদের তালিকা, বিবরণ সহ সুলতানদের সংক্ষিপ্ত জীবনী এই সময় কিন্তু লেখা হলো। মনে রাখতে হবে এই সময় এই উপমহাদেশে মূলত ইতিহাস লেখা হতো ফার্সি ভাষায়, এবং তা প্রভাবিত হয়েছিল পারসিক এবং গ্রিক ঐতিহ্য দ্বারা। এরপর অর্থাৎ মুঘল যুগে ইতিহাস চর্চা কিন্তু অনেকটাই সমৃদ্ধ হয়েছিল। এখানেও দরবারি উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু ইতিহাস চর্চার একটা ধারা
তৈরি হয়েছিল। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সময় কিন্তু ইতিহাস চর্চাটা অনেকটা দলিল দস্তাবেজ বা প্রমাণ নির্ভর কিন্তু হয়ে উঠেছিল, যেগুলো এখনকার দিনের যারা ঐতিহাসিক বা যারা ইতিহাস চর্চা পরবর্তীকালে করেছেন তারা কিন্তু সেই দলিল দস্তাবেজ খুঁজে বার করে নতুনভাবে সেগুলোকে পুনর্নির্মাণ করেছেন। যেমন উদাহরণ হিসেবে আমি বলি, যেমন বাদশাহের কাছে বিভিন্ন যে চিঠিপত্র পাঠানো হতো বা যুদ্ধের পর পাঠানো বিভিন্ন নির্দেশ, বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যোগ, এগুলো কিন্তু এই সময় প্রচুর আমরা পাই বা ঐতিহাসিকেরা পান। ফলে তারিখধর্মী বিবরণ অর্থাৎ নবাবদের আত্মজীবনী, তারিখধর্মী বিবরণ, এগুলোও কিন্তু এই মুঘল যুগে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, যা ইতিহাস রচনা এবং চর্চার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়েছিল। এরপরে মূলত ষোড়শ এবং থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আঞ্চলিক স্তরেও কিন্তু ইতিহাস চর্চা হয়েছিল। আমরা উদাহরণ হিসেবে তেলুগু ভাষায় নীতিশাস্ত্রের কথা বলতে পারি, দক্ষিণ ভারতে করণম সাহিত্যের কথা বলতে পারি, মারাঠি বাখুর জীবনপঞ্জির কথা আমরা বলতে পারি। অর্থাৎ আঞ্চলিক স্তরেও কিন্তু ইতিহাস চর্চা আমরা এই সময় দেখতে পাই। এরপর আমরা আলোকপাত করি ঔপনিবেশিক পর্বে, অর্থাৎ ইংরেজ আমলে বা ব্রিটিশদের সময় কিভাবে আমাদের ইতিহাস চর্চা হলো বা তারা কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাস আমাদের দেখতে শুরু করলেন। ঔপনিবেশিক ইতিহাস চর্চার মূল সূত্রটা কিন্তু ছিল একটু অন্যরকম। পাশ্চাত্যের কাছে ভারতীয় সমাজ ছিল নিশ্চল, অবক্ষয়িত। একমাত্র সুসভ্য ব্রিটিশরাই পারে এই গ্লানি এবং অপমানজনক অবস্থা থেকে ভারতীয়দের মুক্তি দিতে, এবং তার জন্য প্রয়োজন হলো আইনের শাসন। অর্থাৎ খুব সহজ করে বললে যেটা আমরা বুঝতে পারছি যে এখানে একটা আধিপত্যবাদ, এখানে একটা অহংবোধ কিন্তু কাজ করে গিয়েছিল ইতিহাস, মানে ভারতবর্ষের ইতিহাস রচনা বা চর্চার ক্ষেত্রে। এটা এই যে ধারা, এই ধারার সূত্র ধরেই কিন্তু আমরা বলতে পারি যে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় আধিপত্যবাদের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ঔপনিবেশিক ইতিহাস চর্চার ঘরানা তৈরি হয়েছিল। শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্বের মানসিকতা থেকে ঔপনিবেশিক ইতিহাস চর্চা পথ চলা শুরু করেছিল। অর্থাৎ শ্বেতাঙ্গরা তারা তাদের দৃষ্টিকোণ থেকে, তারা তাদের উচ্চস্থানীয় দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের ইতিহাসকে দেখেছেন। তাই সেই দেখাটা যে সবসময় বাস্তবসম্মত হয়েছে বা সবসময় নীতিসঙ্গত হয়েছে সেটা যে হয়নি তা আমরা বুঝতেই পারছি আমাদের আলোচনা থেকে। ভারতের ঔপনিবেশিক ইতিহাস চর্চা মূলত দুটি পর্বে হয়েছিল। কোন কোন দুটি পর্ব? প্রথম পর্ব যেটা ধরা হয় তাকে বলা হয় প্রাচ্যবাদী ধারা বা ওরিয়েন্টালিজম, আর দ্বিতীয় পর্ব সেটাকে বলা হয় হিতবাদী ধারা বা ইউটিলিটারিয়ানিজম। এইবার এসো আমরা এই দুটো ধারা সম্বন্ধে সংক্ষেপে জানার চেষ্টা করি। দেখো, বেশ কয়েকজনের আমরা ছবি দেখতে পাচ্ছি। হেস্টিংসের ছবি আমরা দেখতে পাচ্ছি, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান এবং কোলব্রুক। আসলে এই যে যাদের ছবি আমরা দেখলাম, আরো অনেকে আছে, এরা মূলত ভারতবর্ষে প্রাচ্যবাদী ইতিহাসের ধারা বা প্রাচ্যবাদী চর্চার সূত্রপাত হয়েছিল এদের হাত ধরে। হেস্টিংস, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান, কোলব্রুক এই প্রমুখ গবেষক এবং প্রশাসক ভারতের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতির স্বরূপকে উপলব্ধি করার এবং উদ্ধার করার জন্য সচেষ্ট হয়ে উঠেছিলেন। এবং এক্ষেত্রে আরেকটা দিক যেটা আমরা বলেছি যে হিতবাদী ধারা, এই ধারার আসল উদ্দেশ্যটা কি? হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন জেরামি বেনথাম। তার মূল কথা ছিল সর্বাধিক জনগণের সর্বাধিক কল্যাণ সাধন, অর্থাৎ ভালো আইন, দক্ষ এবং জ্ঞানোদ্দীপ্ত প্রশাসন পরিবর্তনের মূল কাণ্ডারি হয়ে উঠতে পারে। তাহলে এই যে ঔপনিবেশিক ইতিহাস চর্চা, এই যে আধিপত্যবাদ, এর সূত্র ধরে পরবর্তীকালে কিন্তু অনেকগুলো বই লেখা হয়েছিল, এবং বলাই বাহুল্য এই সমস্ত বইগুলো কিন্তু লিখেছিলেন ব্রিটিশরাই বা ইংরেজরাই। যেমন জেমস মিল লেখেন তার 3 খণ্ডে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, জেমস গ্রান্ট লেখেন হিস্ট্রি অফ মারাঠাস, জেমস টড লেখেন আনালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এলফিন স্টোন লেখেন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া।
তাহলে আমরা মোটামুটিভাবে ঔপনিবেশিক পর্বে ইতিহাসের যে দৃষ্টিকোণ বা ইতিহাস লেখার যে ভাবনা সেটা বোঝার চেষ্টা করলাম। পাশাপাশি এটাও আমাদের বুঝতে হবে যে সেই সময় ভারতীয়দের চিন্তাভাবনা কী ছিল। ভারতীয়রা অর্থাৎ পরাধীন ভারতবর্ষে বা ঔপনিবেশিক যুগে ভারতীয়রা কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বিচার বা বিশ্লেষণ করতেন সেটাও আমাদের একটু জানতে হবে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে মূলত জাতীয়তাবাদী চেতনার প্রভাবে মধ্যবিত্ত শ্রেণীর মনে ইতিহাস সম্বন্ধে একটা দেশজ উপলব্ধির উন্মেষ হয়েছিল, কিন্তু সেই উন্মেষটা কিন্তু খুব একটা ছড়িয়ে পড়েছিল বা খুব একটা জনপ্রিয় হয়েছিল তা নয়। এই কারণেই বঙ্কিমচন্দ্র খুব আক্ষেপ করে বলেছিলেন যে গ্রিনল্যান্ডের ইতিহাস লিখিত হইয়াছে, মাত্তারি জাতির ইতিহাস আছে, কিন্তু যে দেশে গৌড় তাম্রলিপ্ত সপ্তগ্রামাদি ছিল সে দেশের ইতিহাস নাই। অর্থাৎ বাঙালিদের বা ভারতীয়দের যে ইতিহাস চর্চার অভাব রয়েছে সেটা কিন্তু ঊনবিংশ শতাব্দীতে মধ্যবিত্ত বাঙালি মানুষ বা বুদ্ধিজীবী তারা কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছিলেন। আর সেই উপলব্ধির জায়গা থেকে এবং জাতীয়তাবাদী চিন্তা বা চেতনার প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এখানে কিন্তু ইতিহাস চর্চা ভারতীয়দের হাত ধরে শুরু হলো। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রাজেন্দ্রলাল মিত্রের ছবি, অক্ষয় কুমার মৈত্রের ছবি দেখতে পাচ্ছ, এবং শ্রী রজনীকান্ত গুপ্ত প্রণীত ভারতবর্ষের ইতিহাসের একটা বইয়ের প্রথম পাতাটাও তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে মানুষগুলো, যেমন রাজেন্দ্রলাল মিত্র দেশীয় সাহিত্যের সীমাবদ্ধ বৃত্তের বাইরে গিয়ে আধুনিক ইতিহাস লেখার চেষ্টা শুরু করলেন। অক্ষয় কুমার মৈত্র তার সিরাজদৌল্লা গ্রন্থ বা রজনীকান্ত গুপ্ত 5 খণ্ডে যে সিপাহী যুদ্ধের ইতিহাস লিখলেন, এগুলোকে কিন্তু আমরা দেশজ ইতিহাস চর্চার একটা ধারা হিসেবে চিহ্নিত করতে পারি। এর পাশাপাশি আমাদের কিন্তু মনে রাখতে হবে যে দেশজ ইতিহাস চর্চার সঙ্গে কিন্তু মিশে গিয়েছিল ভারতীয় জাতীয়তাবোধ এবং ধর্মীয় আবেগ। অর্থাৎ একদিকে দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা বা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা একদিকে যেমন ছিল, তেমনি এর সঙ্গে কিন্তু ধর্মীয় আবেগ কিন্তু মিশে গিয়েছিল। অর্থাৎ ধর্ম এবং জাতীয়তাবোধের হাত ধরেই ভারতবর্ষের ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইতিহাস চর্চার একটা যে ধারা সেটা তৈরি হয়েছিল। এখানে তোমরা বেশ কয়েকজনের ছবি দেখতে পাবে, যেমন রমেশচন্দ্র মজুমদার, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার, এরা খুব স্বনামধন্য ঐতিহাসিক সেই সময়ের আর কি, কাশীপ্রসাদ জয়সওয়াল এবং একে নীলকণ্ঠ শাস্ত্রী। অর্থাৎ এই যে ঐতিহাসিকদের আমরা ছবি দেখলাম, এনারা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনার ওপর খুব গুরুত্ব দিয়েছিলেন। হেমচন্দ্র রায়চৌধুরীর কথা আমরা বলতে পারি, আমরা রাধাকুমুদ মুখার্জির কথা বলতে পারি, আমরা রমেশচন্দ্র মজুমদারের কথা বলতে পারি, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার ছবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কাশীপ্রসাদ জয়সওয়ালের ছবি দেখতে পাচ্ছ, একে নীলকণ্ঠ শাস্ত্রীর কথা আমরা বলতে পারি। আবার পাশাপাশি যদুনাথ সরকারের কথাও বলতে পারি, যিনি মূলত মধ্যযুগ মূলত মুঘল যুগের ইতিহাস নিয়ে যথেষ্ট গবেষণা করেছিলেন। আমাদের ভারতবর্ষের ইতিহাসকে, দেশের মানুষের ইতিহাসকে, এই উপমহাদেশের ইতিহাসকে তারা নানান নথিপত্র, দলিল, দস্তাবেজের মাধ্যমে, যুক্তির মাধ্যমে উপস্থাপিত করার চেষ্টা করে গেছিলেন। প্রচণ্ড পরিশ্রম তারা করেছিলেন। আমরা এরই সূত্র ধরে আরও কয়েকজনের নাম আমরা বলবো এবং আরও দু একটি ধারার কথা আমরা বলবো। যেমন এখানে আমরা রানাডের ছবি দেখতে পাচ্ছি, আমরা স্যার দেসাইয়ের ছবি দেখতে পাচ্ছি, এবং এদের ভূমিকাটা কি। আসলে এই যে ইতিহাস চর্চা, দেশজ ইতিহাস চর্চা, এখান থেকে আরেকটা দিক ফুটে উঠছে, সেটা হলো আঞ্চলিক ইতিহাস চর্চা। যেমন বাংলার ইতিহাস নিয়ে আমরা জানি নিহার রঞ্জন রায়ের কথা বলতে পারি, বাঙালির ইতিহাস। বাংলাকে নিয়ে যেমন অনেকে ইতিহাস লিখছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখছেন, ঠিক পাশাপাশি মারাঠাদের উপর রানাডে বা সরদেসাই লিখছেন। অর্থাৎ এইভাবে বিভিন্ন অঞ্চলকে নিয়ে, বিভিন্ন এলাকাকে নিয়ে ইতিহাস রচনার একটা ধারা কিন্তু গড়ে উঠেছে, যেটাকে আমরা আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস বলেও আমরা বলতে পারি। আবার পাশাপাশি আরেক ধরনের ধারা তৈরি হচ্ছে, যেমন এখানে আমরা দাদাভাই নওরোজির ছবি দেখতে পাচ্ছি, আমরা রমেশচন্দ্র দত্তের ছবি দেখতে পাচ্ছি। এনারা একটা অন্য দিককে ধরার চেষ্টা করেছেন, সেটা হলো যে এনারা অর্থনৈতিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ হয়তো শিল্পের ওপর গুরুত্ব দিয়েছেন, কেউ হয়তো কৃষির ওপর গুরুত্ব দিয়েছেন। সামগ্রিকভাবে ঔপনিবেশিক সময় ভারতীয় অর্থনীতি কীরকম অবস্থা দাঁড়িয়েছিল, আরও বলা ভালো যে ঔপনিবেশিক শাসন শোষণের ফলে ভারতীয় অর্থনীতির কি চেহারা হয়েছিল, সেই চেহারা থেকে, সেই দুরবস্থা থেকে ভারতীয় জাতীয়তা বোধকে তারা সম্পৃক্ত করে এক ধরনের অর্থনৈতিক জাতীয়তাবাদের
সূত্রপাত করেছিলেন, যেটা কিন্তু একটা ইতিহাস চর্চার নতুন দিককে সেই সময় উন্মোচিত করেছিল। তাহলে আমরা মোটামুটিভাবে যেটা দেখতে পেলাম যে এইভাবে বিংশ শতকের প্রথমার্ধে দেশজ উপলব্ধি থেকে ভারতীয় ঐতিহাসিকেরা অত্যন্ত পেশাদারিভাবে তথ্য এবং যুক্তিনিষ্ঠভাবে ইতিহাস চর্চার সূত্রপাত করেছিল। হ্যাঁ, এটা ঠিক যে সেই ইতিহাস চর্চার মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ ছিল, একটা ধর্মীয় ভাবাবেগ ছিল, কিন্তু তাদের পরিশ্রম, তাদের নিষ্ঠা মাধ্যমে যে ইতিহাস চর্চার সূত্রপাত হলো সেটা কিন্তু ঔপনিবেশিক ইতিহাস চর্চা থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সেই সময় আমরা দুটো দিক দেখতে পাচ্ছি। একটা হলো ঔপনিবেশিক ইতিহাস চর্চার ধারা, যেখানে ভারতীয়দের একটি অন্য দৃষ্টিকোণ থেকে, অনেকটা শ্বেতাঙ্গ দৃষ্টিকোণ থেকে যেটাকে দেখা হচ্ছে, আর ঠিক তার বিপরীতে ভারতীয় জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষেরা, যারা পণ্ডিত মানুষ, তারা ইতিহাসকে দেখার চেষ্টা করছেন। এইভাবে দ্বান্দ্বিক পদ্ধতিতে ঔপনিবেশিক ভারতবর্ষে ইতিহাস চর্চা বা অতীতকে বোঝার যে প্রয়াস, সেটা কিন্তু শুরু হয়েছিল। আশা করি তোমাদের এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা এই যে উপাধ্যায় সেটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।